আসসালামু আলাইকুম। আমি শোয়েব, দক্ষিণ কোরিয়া থেকে, এবং আমি বর্তমানে পড়াশোনা করছি হচ্ছে দংইউ ইউনিভার্সিটিতে, সিএসসি ডিপার্টমেন্ট। আমার মেজর হচ্ছে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি কিভাবে ব্যাংক রেডি করবেন। ব্যাংক রেডি করা মানে এইটা না যে আপনি ব্যাংকের মধ্যে হচ্ছে 22 লাখ বা 25 লাখ বা 30 লাখ আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি রাখলেন। সর্বনিম্ন হচ্ছে আপনাকে 20,000 ইউএসডি মানে মার্কিন ডলার রাখতে হবে। তো সেটা হচ্ছে বাংলা টাকার বর্তমান যে প্রাইস আছে তো 22 লাখের কাছাকাছি, সম্পূর্ণ 22 লাখও না। তো আপনি 22 লাখ টাকা রাখলেও কোনো সমস্যা নেই। এখানে আপনি 25 লাখ বা 30 লাখ ওপরে যা রাখতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। বাট শুধু টাকা রাখাটাই যে আপনার এনাফ, এটাকে কিন্তু ব্যাংক রেডি করা বলে না, ঠিক আছে। সবচেয়ে বড় ম্যাটার করে হচ্ছে আপনার ট্রানজ্যাকশন। আপনি টাকাটা যদি 1.5 মাস কিংবা 2 মাস, আমি আপনাদেরকে প্রেফার করব যে আপনারা হচ্ছে 2 মাস আগে হচ্ছে টাকাটা রাখেন। তো 2 মাস আগে যদি আপনারা ব্যাংকে টাকাটা রাখেন, 22 লাখ বা 23 লাখ হোয়াট এভার যেটা আপনি রাখতে পারেন, সেটা যদি রাখেন, দ্যাটস এনাফ ফর ইউ, ঠিক আছে। ডায়লগ দিয়ে দিলাম আর কি একটা, দ্যাটস এনাফ ফর ইউ। তো যাই হোক, মজা হিসেবে নেবেন। তো আসল গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, আর কোনটা করলে আপনার ভিসা পাওয়ার চান্স প্রায় 100% হয়ে যাবে, তো সেই বিষয়টা হচ্ছে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব, আর কোন বিষয়টা আপনার করা যাবে না। তো প্রথম কথা হচ্ছে আপনার ট্রানজ্যাকশনটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন ট্রানজ্যাকশনের মধ্যেও হচ্ছে ধরন আছে। ধরেন ট্রানজ্যাকশন বলতে কি বোঝায়, যে আপনি ধরেন যে আপনার কাছে 50,000 টাকা আছে, তো আপনি হচ্ছে প্রায় 4 মাস কিংবা 5 মাস আগে থেকে বা 6 মাস আগে থেকে আপনি ট্রানজ্যাকশনটা শুরু করলেন। এখন কিভাবে শুরু করবেন, ধরেন আজকে 50,000 টাকা জমা দিলেন, কালকে উঠায় ফেললেন। এটাকে কিন্তু আপনার এভাবে যদি আপনি রেগুলার করেন, হয়তো আপনার অনেকগুলো ট্রানজ্যাকশন হবে, বাট এটা কিন্তু অথেন্টিক হবে না। কিংবা আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, তো এই 1 লাখ টাকা যদি আপনি একদিন জমা দেন, পরের দিন উঠায় ফেলেন, তো এর মানে এইটা না যে আপনি খুব ভালো ট্রানজ্যাকশন করতে পারতেছেন। ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনাকে এমনভাবে ট্রানজ্যাকশনটা করতে হবে যেটার মাধ্যমে মানুষ বুঝতে পারে, যে কেউ দেখলে, এমনকি আপনি নিজেও যদি সেই আপনার ব্যাংক স্টেটমেন্টটা দেখেন, যাতে আপনি বুঝতে পারেন যে এইটা আসলে একটা অথেন্টিক ট্রানজ্যাকশন, বা আপনি সত্যিকার অর্থে আপনার প্রয়োজনে ট্রানজ্যাকশন করছেন, আপনি দেখানোর জন্য ট্রানজ্যাকশন করেননি। তো সেটা কিভাবে করতে পারেন, সাপোজ আমি ধরে নেই আপনার কাছে হচ্ছে 50,000 টাকা আছে, এবং এইটা হচ্ছে আপনি ট্রানজ্যাকশনের জন্য রেখে দিয়েছেন। তো এই 50,000 টাকাকে আপনি কিভাবে অথেন্টিক ওয়েতে বা স্বাভাবিক বা ন্যাচারালভাবে আপনি দেখাতে পারেন, যে কোনো একজন মানুষ যখন দেখবে যে এই ট্রানজ্যাকশনটা বা এই স্টেটমেন্টটা, তখন বলবে যে না, এটা শিওর, এটা আসলে ভুল হতে পারে না। তো সেটা হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে কীভাবে ওয়েটা শিখিয়ে দিই। সেটা হচ্ছে আপনি 50,000 টাকাকে আপনি জমা যখন দিবেন, তখন আপনি 4টা কিংবা 5টা বা 3টা এরকম ভাগ করে টাকাটা জমা দিবেন। এখন এই জমার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কত টাকা করে জমা দিবেন, এইটাই হচ্ছে মেইন বিষয়টা। আপনি যদি ধরেন এই 50,000কে আপনি 3টা ভাগ করে আপনি দিয়ে দিলেন, সমান ভাগ করে, এটা ভালো হলো না। বা 5টা ভাগ করে আপনি 10,000 করে জমা দিলেন একদিনেই, ঠিক আছে, তাহলে 5টা আপনার ভাউচার হলো। ট্রানজ্যাকশন কিন্তু এখানে 5টা হয়ে গেল, বাট কিন্তু এটাও অথেন্টিক না। তাহলে কিভাবে করবেন, আপনি এই 50,000 টাকাকে আপনি এমনভাবে ভাগ করবেন, ধরেন এভাবে দিবেন 12,300, আবার ধরেন দিলেন 7,220 টাকা, তারপরে হচ্ছে আপনি দিলেন হচ্ছে 17,770 টাকা, ঠিক আছে। আপনার ট্রানজ্যাকশনগুলো হচ্ছে এভাবে হবে। তো এভাবে করে আপনি 50,000 টাকা পূর্ণ করলেন, ঠিক আছে। এভাবে ভেঙে ভাঙার ক্ষেত্রে আমি কিভাবে বললাম, যে আপনি ধরেন দিলেন 12,250 টাকা, আবার কখনো কখনো দিলেন যে আপনি 6,320 টাকা, ঠিক আছে। এইভাবে যখন আপনি ট্রানজ্যাকশনটা করবেন, এবং একদিনে যখন আপনি 5টা কিংবা 4টা কিংবা 3টা ভাউচার দিয়ে আপনি ট্রানজ্যাকশন করবেন, তখন আপনার যে স্টেটমেন্টের পেজগুলো আছে সেগুলো কিন্তু বেড়ে যাবে, কারণ একদিন আপনি 3-4টা ট্রানজ্যাকশন করতেছেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, প্রতিদিন এভাবে করবেন না। প্রতিদিন আপনি ট্রানজ্যাকশন করার কোনো দরকার নেই। ধরেন আপনি আজকে জমা দিলেন হচ্ছে 50,000 টাকা, ভেঙে আমি যেভাবে বললাম এইভাবে। আপনি গতকালকে হচ্ছে একসাথে 40,000 টাকা উঠালেন, একবারে 50,000 টাকায় উঠানোর দরকার নাই। আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা রাখেন, রেখে আপনি 40,000 টাকা উঠালেন। পরের দিন হচ্ছে আপনি আবার কি করবেন,
আপনি জমা দিবেন হচ্ছে ধরেন 30,000 টাকা। এই 30,000 টাকা হচ্ছে 10,000 টাকা আবার আপনার নিজের হাতে রাখলেন, 10,000 টাকা ব্যাংকে আছে। তো আপনি আরও 30,000 টাকা, ওই 40,000 টাকা থেকে আপনি 30,000 টাকা জমা দিলেন। এটাও ভেঙে ভেঙে ধরেন 3,000 টাকা, 3,300 টাকা, এভাবে আপনি ভেঙে ভেঙে হচ্ছে আবার ধরেন দিলেন যে আপনার 21,000 টাকা, 21,200, 500, 600 এভাবে আর কি দিলেন ভেঙে ভেঙে। ঠিক আছে, তো 30,000 টাকা জমা দিলেন। পরের দিন কি করবেন? আপনার ব্যাংকে কিন্তু এখন 40,000 টাকা আছে, 10,000 টাকা আগের ছিল, আপনি 30,000 টাকা ভেঙে ভেঙে জমা দিচ্ছেন। পরের দিন হচ্ছে আপনি আবার জমা দিবেন। ঠিক আছে, আপনার হাতে 10,000 টাকা ছিল না, ওই 10,000 টাকাটা পুরাপুরি জমা না দিয়ে ধরেন আপনি 7,000 টাকা জমা দিলেন, হাতে আছে 3,000 টাকা। তারপরের দিন হচ্ছে আপনি উঠায় ফেললেন হচ্ছে আপনার যে 47,000 টাকা ছিল ব্যাংকে, যেহেতু 7,000 টাকা আরও জমা দিচ্ছেন, ওইখান থেকে আপনি 45,000 টাকা উঠায় ফেললেন। ব্যাংকে আছে 2,000 টাকা মাত্র। এই 45,000 টাকা আর হাতে আপনার 3,000 টাকা, 48,000 টাকা আপনার হাতে আছে। তো এইগুলাকে আপনি আবার জমা দিবেন। ঠিক আছে, আপনার হাতে অবশ্যই 5-6,000 টাকা রেখে, মানে আপনি বোঝাবেন যে আপনি 1 টাকাকেই বারবার উঠাচ্ছেন আর নামাচ্ছেন না। আপনার প্রয়োজনে আপনি 5,000 টাকা জমা দিচ্ছেন, আপনার প্রয়োজনে আপনি 7,200 টাকা জমা দিচ্ছেন, আপনার প্রয়োজনে আপনি 40,000 টাকা উঠাচ্ছেন। আমি আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর আপনি যখন এইভাবে কাজগুলা করবেন, টু বি অনেস্ট, আপনার যদি আমার প্রতি বিশ্বাস না থাকে, আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস হবে যখন আপনি আপনার নিজের স্টেটমেন্টটা দেখবেন 6 মাস পর। যখন আপনি অ্যামাউন্টগুলো দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই এটা আপনাকে যদি ভিসা অফিসার বানানো হয় এবং আপনি যদি ডকুমেন্টসগুলোকে চেক করেন, তখন আপনারই মনে হবে যে না, এই ছেলেটা ভিসা পাওয়ার যোগ্য। বা ভিসা হোক বা না হোক, আপনার ব্যাংকের কারণে কখনো ভিসাটা রিজেক্ট হবে না। কারণ সবচেয়ে বেশি রিজেক্ট হয় কিন্তু ব্যাংকের কারণে। আপনি বলেন, অনেকেই বলে যে ভাই আমার ব্যাংক তো অথেন্টিক ছিল, আমার নিজের টাকা ছিল বা আমার বাবার টাকা, আমার খালুর টাকা আমি আইনা রাখছি, তো ব্যাংকে কোনো সমস্যা নাই, তারপরেও কেন ভিসাটা রিজেক্ট হলো? সব ডকুমেন্টসই ঠিক ছিল। হ্যাঁ, টাকা ছিল আপনার, কিন্তু আপনি বোঝাতে পারেন নাই যে টাকাটা আপনার, বা আপনার যে একটা বিজনেস আছে, রেগুলার ট্রানজ্যাকশনটা হচ্ছে। আপনি বলতে পারেন আমি তো অনেক টাকা ট্রানজ্যাকশন করছি। অনেকে বলে যে আমি 60 লাখ, 70 লাখ, 80 লাখ টাকা ট্রানজ্যাকশন করছি 6 মাসে বা 3 মাসে বা 4 মাসে, কিন্তু তারপর আমার ভিসা হয় নাই কেন? আরে ভাই, আপনি করছেন, হয়তো আপনার কাছে 2 লাখ টাকা আছে, আপনি 2 লাখ টাকা দিয়ে যে ট্রানজ্যাকশনটা করছেন, আপনি 2 লাখ টাকা জমা দিয়েছেন, 2 লাখ টাকা উঠাইছেন, আবার 2 লাখ টাকা জমা দিয়েছেন, 2 লাখ টাকা উঠাইছেন, বা 1 লাখ টাকা জমা দিয়েছেন, 1 লাখ টাকা উঠাইছেন। তো এভাবে দেখলে ভাই আপনাকে কেন, পাগল কেউ যদি বলে যে দেখো তো এটা এই ডকুমেন্টসে ভিসা দেওয়া যাবে কিনা, তখন বলবে না 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 না, এটা তো এই যে দেখানোর জন্য, আমাদেরকে দেখানোর জন্য 2 লাখ টাকা হাতে রাখছে, এটা বারবার ট্রানজ্যাকশন করছে। তো এই জিনিসটার দিকে আপনাদের ফুল ফোকাস রাখতে হবে যে আপনি যে ট্রানজ্যাকশনটা করতেছেন, একটা পাগলে দেখলেও যাতে বলে যে না এটা ঠিক আছে, ঠিক আছে। আর আপনার নিজের কাছে যাতে মনে হয় যে এই ট্রানজ্যাকশনে কোনো সমস্যা নাই। তো আমি এইভাবে ট্রানজ্যাকশন করার ফলে আমি মাত্র আমার ব্যাংকের ম্যাচুরিটি, ব্যাংক মানে অ্যাকাউন্ট খুলছি এরপর থেকে দেখানো পর্যন্ত আমার মাত্র 3 মাস 20 দিন ছিল, মানে অ্যাকাউন্টের ম্যাচুরিটি। ঠিক আছে, অ্যাকাউন্ট ম্যাচুরিটি, ফান্ড ম্যাচুরিটি ছিল মাত্র 2.5 মাস না 3 মাসের মতো। আর এর মধ্যে যে ট্রানজ্যাকশন করছি আমার প্রায় 4টা পেজ হয়েছে ট্রানজ্যাকশনের। 4টা পেজ মানে বুঝেন, অনেক ট্রানজ্যাকশন। আর আপনি আমার স্টেটমেন্টটা যদি আমি আপনাকে দেখাই, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ, এই লোকটা তো ভিসা পাওয়ার যোগ্য। ঠিক আছে, আপনার এটা মনে হবে। বাট আমি কিছু সমস্যার কারণে আমি দেখাতে পারছি না বা দেখাতে চাচ্ছি না। ঠিক আছে, তো আপনারা এভাবে ট্রানজ্যাকশন করলে অবশ্যই আপনাদের ভিসা 100% হবে, যদি অন্য ডকুমেন্টসগুলো ঠিক থাকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এইরকম বিস্তারিত যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই টপিক অনুযায়ী আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব, বা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে যাতে আপনাদের হেল্প হয়, আপনারা যাতে ভিসা পান সেই বিষয়ে আপনাদের হেল্প করার যথাযথ চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।